আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের রিটেন স্পেশাল ক্লাসে। আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বা ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স, এই চ্যাপ্টারটা থেকে একটু রিটেনগুলো কেমন আসতে পারে একটু দেখার চেষ্টা করবো আর কি। তো চলো শুরুতে একটু সামারি দেখে নিই। অ্যানালাইসিস দেখলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, ভর এবং সময়ের আপেক্ষিকতা। এখান থেকে কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে 2024-25-এ একটা রিটেন প্রশ্ন আসছে, মানে জাস্ট রিসেন্টলি গত বছর। শক্তি, ভর আর শক্তি রূপান্তর থেকে ঢাকা ভার্সিটিতে পরপর 2 বছর 2টা রিটেন প্রশ্ন আসছে। আবার ফটো তড়িৎ ক্রিয়া, এইখান থেকেও কিন্তু ঢাকা ভার্সিটি গত বছর খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, যে কোশ্চেনটা খুবই সুন্দর, মানে এককগুলা খুব সুন্দর করে কনভার্সন করে অঙ্কটা করতে হয়। তো রিটেন অঙ্ক কিন্তু আমরা অনেকগুলো টপিক থেকে আসতে দেখছি, বাকি এমসিকিউ অনেকবার এখান থেকে আসছে। সো আস্তে আস্তে হচ্ছে এই টপিকগুলো একটু দেখার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে চলো আমরা একদম শুরুতেই দৈর্ঘ্য, ভর এবং সময়ের আপেক্ষিকতা এইটা থেকে শুরু করি। আমাদের প্রথমে এখানে দেখো একটা ম্যাথ বলে দিয়েছে, খুলনা ইউনিভার্সিটি 24-25-এ আসা যে রিটেন প্রশ্নটা গত বছরের। একটা মহাশূন্য যান কত বেগে মহাশূন্যে চললে কত বেগ, তার মানে আমার কাছে ভি এর মান জানতে চাইছে। মহাশূন্যে একদিন চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। এখন আমার ঝামেলা হচ্ছে কাকে টি ধরবো কাকে টি নট ধরবো। তো মহাশূন্য যান চলছিল হচ্ছে গিয়ে ভি বেগে, ভালো মতো খেয়াল করো। মহাশূন্য যান মানে হচ্ছে আমাদের যেই যন্ত্রটা বা রকেট ছিল, সেই মহাশূন্য যান যাচ্ছিল কত বেগে, ভি বেগে, তাই না? মহাশূন্য যান যাচ্ছিল হচ্ছে গিয়ে ভি বেগে। কে চালাচ্ছিল? পাইলট, তাই না? চালাচ্ছিল হচ্ছে পাইলট। হিসাব কে করছে তাহলে? পাইলট। তাহলে মহাশূন্যে একদিন পাইলট যেহেতু আমাদের চালাচ্ছিল, পাইলটের হিসাবে মহাশূন্যের একদিন ইকুয়ালস টু পৃথিবীর 2 দিন, তাই না? তো রকেট কত বেগে যাচ্ছিল সেটা তো হচ্ছে গিয়ে যে পাইলট চালাচ্ছিল ওই বলতে পারবে। সো পাইলটের হিসেবে মহাশূন্যের যে একদিন পৃথিবীর জন্য সেটা ছিল হচ্ছে গিয়ে 2 দিন। তো পাইলট ছিল কোথায়? রকেটে। রকেটের বেগ আর পাইলটের বেগ কি? সেম। তার মানে রকেটের সাপেক্ষে পাইলটের আপেক্ষিক বেগ কত? 0। পাইলটের আশেপাশের চেয়ার টেবিল যা যা ছিল সবগুলারই বেগ রকেটের বেগের সমান, সবাই স্থির অবস্থায় ছিল। তাহলে পাইলটের হিসেবে মহাশূন্যের যে একদিন, এইটাকে আমরা ধরবো হচ্ছে পাইলটের হিসাবে স্থির বেগ বা নিশ্চল বেগ, এর জন্য নিশ্চল সময় টি নট। আর যে পৃথিবীর 2 দিন, এটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে কিসের ভ্যালু আসবে? পাইলট যদি পৃথিবীর হিসাব করে, সো পাইলটের রেফারেন্স ফ্রেম পৃথিবীর রেফারেন্স ফ্রেম আলাদা। পাইলট যদি পৃথিবীর হিসাব করতে যায়, রকেটে বসে বসে ভুল মাপবে বা আপেক্ষিক মানটা মাপবে, ওইটা হচ্ছে 2। আর পাইলট নিজের যে একদিনের কথা বললো, নিজেই নিজের হিসাব মেপেছে নিজের রেফারেন্স ফ্রেমের মধ্যে বসে, তাই ওটা হচ্ছে টি নট। বাস, এটা যদি আমি জেনে যাই, আমার ইকুয়েশন ক্যালকুলেশনে একবারে বসানো সোজা। তাহলে ইকুয়েশন কি? টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। তাহলে রুট ওভার, যদি আমরা এখান থেকে রুট ওভারটা তুলে দিই, সরাসরি 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার বের করতে যাই, তাহলে রুট চলে গেলে এই পাশে আমরা টি নট ডিভাইডেড বাই টি দিয়ে এটাকে স্কোয়ার করতে পারবো, তাই না? এটা রুটকে সরাতে হলে স্কোয়ার করতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসলে টি নিচে আসবে টি নটের, তাহলে টি নট ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার। এখন টি নটের ভ্যালু কত? তাহলে টি নটের ভ্যালু হচ্ছে গিয়ে 1 আর টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাহলে এটা স্কোয়ার হয়ে গেলে এখান থেকে আসবে হচ্ছে 1/4। তাহলে এখান থেকে ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার যদি আমরা বের করতে চাই, 1 থেকে আমাদের 1/4 কে মাইনাস করতে হবে, তাহলে আসবে হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে ভি ডিভাইডেড বাই সি এটার ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 অথবা রুট 3 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের যে ভেলোসিটির মান, সেই ভেলোসিটির মান আসবে রুট 3 সি ডিভাইডেড বাই 2। এত একক লিখতে হবে, ডিভাইডেড বাই 2 মিটার পার সেকেন্ড। সি এর ভ্যালুটা বসাই দিব মিটার পার সেকেন্ডে, তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। কত বেগে রকেটটা তাহলে চলছিল? রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি বেগে রকেটটা চলছিল আর কি।
আচ্ছা, তাহলে এটা আশা করি পারা গেল। নেক্সটে আমরা আসি, বলেছে ভিন্ন গ্রহের একটা নভোযান 0.6 সি গতিতে, তার মানে আমার এখানে ভেলোসিটি বলে দেওয়া, মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। আচ্ছা, ফুটবল মাঠটি 110 মিটার লম্বা আর বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 50 মিটার প্রশস্ত। তাহলে ফুটবল মাঠের দৈর্ঘ্য জানি L0 এবং প্রশস্ত জানি এটা হচ্ছে ব্রেথ অথবা উইথ বলতে পারি, সো এটা হচ্ছে গিয়ে B0, বা আমরা যে প্রস্থ যেটাকে বলি উইথ, তো W0। নভোযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠটির দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে। তাহলে খেয়াল করো, ভিন্ন গ্রহের যে নভোযানটা 0.6 সি বেগে যাচ্ছিল, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এটা বুয়েট ফুটবল মাঠের কোন বরাবর অতিক্রম করে, দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। যেহেতু দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে সেহেতু হচ্ছে গিয়ে প্রস্থ বরাবর মানে কোনো চেঞ্জ আসবে না। দৈর্ঘ্য বরাবর অতিক্রম করার মানে কি, এটার মানে হচ্ছে প্রস্থ বরাবর মান পরিবর্তন হবে না, তাই না? দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল থাকে তাহলে দৈর্ঘ্যই সংকুচিত হবে, প্রস্থ সংকুচিত হবে না। তার মানে আমাদের নতুন যে ডব্লিউটা আসবে সেই ডব্লিউটা পূর্বের W0 এর মতোই হবে। তাহলে প্রস্থের মান আসবে কত, 50 মিটার, পূর্বে যা ছিল তাই। তাহলে মাঠটার দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেললাম, মানে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাকে L বের করতে বলেছে, প্রস্থ হচ্ছে আমাকে W বের করতে বলেছে। তাহলে আমাদের পরবর্তী যে W, সেই W0 আগের মতোই থাকবে 50 মিটার, জাস্ট লেংথ বরাবর গতিশীল করছে বলে লেংথে চেঞ্জ আসবে। তাহলে L ইকুয়ালস টু আমরা জানি L0 √1 মাইনাস V ডিভাইডেড বাই C হোল স্কয়ার। এখন L0 এর মান কত, L0 এর মান হচ্ছে গিয়ে 110 √1 মাইনাস ভেলোসিটি হচ্ছে 0.6, এই C আর এই C ক্যান্সেল আউট হয়ে যাবে হোল স্কয়ার হবার আগে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 110 গুণ, এইখান থেকে আসবে √1 মাইনাস 0.6 মানে হচ্ছে গিয়ে 6 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 110 ইন্টু √1 মাইনাস 10 এর স্কয়ার 100, 6 এর স্কয়ার হচ্ছে 36। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 110 √ আমরা যদি লসাগু 100 নিই তাহলে এখানে আসবে হচ্ছে 100 মাইনাস 36 মানে 64। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 110 ইন্টু 64 একটা বর্গ সংখ্যা 8, 100 একটা বর্গ সংখ্যা 10। তাহলে 110 ডিভাইডেড বাই 10 আসবে হচ্ছে 11, তার সাথে আমরা গুণ করব হচ্ছে 8। তাহলে এখান থেকে আমার কিসের ভ্যালুটা চলে আসলো, এল এর ভ্যালুটা চলে আসলো। সো ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 88 মিটার। তার মানে দৈর্ঘ্য বরাবর নভোযানটা যাচ্ছিল, এই জন্য দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা চেপে আসলো। আমরা জানি দৈর্ঘ্য সংকোচন হয় তো হাই ভেলোসিটিতে গেলে, সো দৈর্ঘ্য সংকুচিত হয়ে মনে হবে 88 মিটার। আর প্রস্থে কোনো চেঞ্জ আসবে না, কারণ আমাদের নভোযানটা হচ্ছে প্রস্থ বরাবর যাই নাই, সো যেহেতু যায় নাই সেহেতু হচ্ছে গিয়ে প্রস্থে কোনো চেঞ্জ আসবে না। তাহলে দৈর্ঘ্যের মান আসবে 88, প্রস্থের মান আসবে হচ্ছে গিয়ে 50। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে একটা বস্তু ভেঙে 1 কেজি ভরের দুইটা বস্তু 0.6 সি বেগে দুই দিকে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে আমরা কি জানি, ভেলোসিটি জানি। একটা বস্তু ভেঙে 1 কেজি ভরের কয়টা বস্তু হয়, 1 কেজি ভরের দুইটা বস্তুতে পরিণত হয়। তাহলে আদি বস্তুর ভর যদি আমি বের করতে চাই, এই 1 কেজি ভরের যে দুইটা বস্তু হচ্ছে সেই দুইটা বস্তুর ভরগুলো হচ্ছে কি আমাদের m ইকুয়ালস টু m0, তাই না? m0 এর ভ্যালুগুলো আমরা 1 কেজি প্লাস 1 কেজি করে ফেলবো। আর আমার হচ্ছে কি আদি বস্তুর যে ভরটা স্মল m, ওইটা হচ্ছে কি এখান থেকে বের করে নিতে পারবো আর কি। তাহলে স্মল m যখন বের করতে যাব, আমাদের এখানে যে দুইটা বস্তু আছে সেই দুইটা বস্তুর ভর উপরে যোগ হবে, মানে m0 এর জায়গায়, আর নিচে হবে হচ্ছে √1 মাইনাস v ডিভাইডেড বাই c হোল স্কয়ার। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2 আর নিচে আসতেছে হচ্ছে √1 মাইনাস আমাদের এখানে 0 পয়েন্ট আবারও আগের মতো 0.6 সি বাই সি হোল স্কয়ার। আমরা এটা অলরেডি একবার করছি এখানে, এই যে √1 মাইনাস 0.6 সি বাই সি, এটা ক্যালকুলেশন করলে √64/100 আসে, যেটাকে 8/10 লেখা যায়। তাহলে আমরা শর্ট করি, এখানে হচ্ছে 2, এখানে আমরা লিখতে পারি হচ্ছে √64 ডিভাইডেড বাই 100। ইন শর্ট আমরা হচ্ছে এখানে 2 রাখতে পারি, এখানে 8 রাখতে পারি, এখানে 10 রাখতে পারি। তাহলে 10 যে উপরে মাল্টিপ্লাইড হবে এখানে হয়ে যাবে 20, নিচে থাকবে হচ্ছে গিয়ে 8।
তাহলে আমাদের আদি যে ভর ছিল স্মল এম, সেই স্মল এম এর মান আসবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 8 কেজি, অথবা 8 দুগুণে 16, তারপর 4 শূন্য, তারপর হচ্ছে গিয়ে 5 8 40, 2.5 কেজি। দুইটাই কারেক্ট অ্যান্সার, এটাকে দুইভাবেই লিখে দেওয়া যায়। তাহলে আমাদের ছোট একটা বস্তু ছিল, সেই বস্তুটা ভেঙে 1 কেজি ভরের দুইটা বস্তুতে পরিণত হয় m ইকুয়ালস টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেই m নট আমরা দুইটা ডিফারেন্ট বস্তুর ভরকে যোগ করে দিছি, 1 কেজি ভরের দুইটা বস্তুর ভর যোগ করে 1 + 1 2 পেয়ে গেছি। বাকি ক্যালকুলেশন নিচে ভেলোসিটি বসায় নিয়ে করে ফেললেই এখান থেকে রেজাল্ট চলে আসে হচ্ছে 2.5 কেজি। আচ্ছা, নেক্সট ম্যাথটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করব। বলেছে একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়, তিনি পৃথিবী থেকে অতি দ্রুত গতির মহাকাশযানে দূরবর্তী কোনো একটা গ্রহে যেতে চাইল। উক্ত গ্রহে তার যেতে লাগলো 2 বছর, আবার ফিরে আসতে লাগলো হচ্ছে 2 বছর। এটা তার নিজের কাঠামোতে মাপা। এই তার নিজের কথাটা মানে কি? এটা হচ্ছে গিয়ে বাবার বা হচ্ছে গিয়ে আমাদের পিতার কথা বলা। সো পিতা লিখি, এটা হচ্ছে কার কথা বলা? এটা হচ্ছে তার নিজের, বলতে বেসিক্যালি বোঝাচ্ছে পিতার নিজের কাঠামোতে উনি মেপেছেন। তাহলে পৃথিবীতে এসে তিনি দেখলেন যে তার কন্যা তার থেকে 20 বছরের ছোট হয়ে গেছেন। কন্যা তার থেকে 20 বছরের ছোট। এই যাত্রায় মহাকাশযানটির বেগ কত ছিল? ভি। এটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে খুব ভালো মতো খেয়াল করো, আমরা এই অঙ্কটা করার জন্য একটা ছোট সামারি বক্স করে নিই এইখানে। ঠিক আছে, এই বক্সের মধ্যে আমরা প্রথম কেস যেটা হিসাব করব সেটা হচ্ছে যাবার আগে বাবা এবং মেয়ের বয়সের অবস্থা কি ছিল, আর এটা হচ্ছে গিয়ে ফিরে আসার পর বাবা আর তার মেয়ের বয়সের অবস্থা কি হলো, এটা হচ্ছে ফিরে আসার পরে। তাহলে এখানে হচ্ছে গিয়ে কেস হচ্ছে গিয়ে দুইটা নিচের দিকে, আর এদিক বরাবর হচ্ছে গিয়ে আমাদের পিতার বয়স কত আর হচ্ছে গিয়ে কন্যার বয়স কত। ঠিক আছে, তাহলে আমরা কন্যার বয়স যদি ধরি x, পিতার বয়স বের করা যাবে, ফিরে আসার পর পিতার বয়স কত হয়, কন্যার বয়স কত হয়, এটা ইভেন্চুয়ালি ক্যালকুলেশন করলেই আমার এই সামারি থেকে অঙ্ক করতে পারবো। আচ্ছা, আমরা কন্যার বয়স যেটা লিখলাম, আমরা হতলাম ধরি কন্যার বয়স কত? কন্যার বয়স হচ্ছে গিয়ে x বছর। ঠিক আছে, তাহলে শুরুতে বললে একজন পিতা তার কন্যা থেকে 20 বছরের বড়। তাহলে কন্যার বয়স যদি x হয়, পিতার বয়স কত? পিতার বয়স, যেহেতু পিতা কন্যার থেকে 20 বছরের বড়, সো পিতার বয়স হবে হচ্ছে x + 20। পিতার বয়স হবে হচ্ছে x + 20। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট দেওয়া থাকলো, এটা হচ্ছে আমাদের পিতার বয়স। তাহলে পিতার বয়স যদি x + 20 হয়, এখন উনি কি বলল? ওনার হচ্ছে গিয়ে উক্ত গ্রহে তার যেতে 2 বছর লেগেছে, আসতে 2 বছর লেগেছে। তাহলে পিতার বয়স ছিল x + 20, উনি তার কন্যাকে টাটা বাই বাই বলে মাত্র উঠলেন রকেটে। রকেট নিয়ে ওনার বয়স কত? x + 20। রকেট নিয়ে যেতে ওনার কত সময় লাগলো? 2 বছর। ফিরে আসতে কত সময় লাগলো? 2 বছর। কে মেপেছে? পিতা নিজেই। তাহলে পিতার বয়স ছিল হচ্ছে গিয়ে x + 20, ফিরে আসার পর তার বয়স কত হবে? ফিরে আসার পর তার বয়স হবে x + 20 তে সে হচ্ছে গিয়ে রকেটে উঠেছে, তার যেতে লেগেছে কয় বছর? 2 বছর। আসতে লেগেছে কয় বছর? 2 বছর। তাহলে ওভারঅল তার বয়স হয়ে যাবে হচ্ছে গিয়ে x + 20 + 4। কারেক্ট? পিতার বয়স ছিল কত? x + 20। এই বয়সেই সে রকেটে উঠলো, যেতে 2 বছর লাগলো, আসতে 2 বছর লাগলো। তাহলে তার বয়স ছিল x + 20, সে নিজে মাপলো হচ্ছে তার বয়স 2 বছর যেতে 2 বছর আসতে, মানে তার যাতায়াতে 4 বছর খরচ হয়েছে। হিসাবটা যেহেতু পিতাই করেছে, তাই পিতার বয়সের সাথে 2 + 2 4 বছর অ্যাড হবে। তাহলে x + 2 এর সাথে আমার কত বছর অ্যাড হচ্ছে? 4 বছর। x + 20 এর সাথে 4 বছর অ্যাড হচ্ছে। তাহলে এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স। সমস্যা হয়ে গেল যে উনি যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন তার কন্যা থেকে তিনি 20 বছর ছোট হয়ে গেছেন। কন্যা থেকে 20 বছর ছোট হয়ে যাওয়া মানে কন্যা পিতার চাইতে কত বছরের বড় হয়ে গেছে? 20 বছরের বড় হয়ে গেছে। তাহলে কন্যা যদি পিতার চাইতে 20 বছরের বড় হয়, সেই ক্ষেত্রে কন্যার বয়স কত হবে? এই যে পিতার যে বয়সটা আছে x + 20 + 4, x + 20 +
4, এই যে আমরা পিতার যে বয়সটা এখানে লিখছি, এই পিতার বয়সের সাথে কন্যার বয়স আরো কি করতে হবে, অ্যাড করতে হবে হচ্ছে 20 বছর, কারণ কন্যা আগের চেয়ে আরো 20 বছরে বড় হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কন্যার বয়স বাড়ছে কত, কন্যার বয়স যদি আমি হিসাব করি তাহলে পিতার বয়স হচ্ছে x + 20 + 4 এইটুক, তার চাইতে +20, মানে কন্যা এখন পিতার চাইতে 20 বছরের উল্টা বড় হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালু হচ্ছে x + 20 20 40 আর 4 মানে 44। কন্যার আগের বয়স ছিল x, এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে খেয়াল করো, কন্যার আগের বয়স ছিল হচ্ছে কি x, কন্যার বয়স ওভারঅল বাড়ছে কত, 44। আর পিতার বয়স আগে ছিল x + 20, এখন পিতার বয়স এক্সট্রা বাড়ছে কত, 4। তাহলে এই যে 4 বছর, এটা হচ্ছে পিতার নিজের হিসাব, T0, 4 বছর বেড়েছে। পিতা এসে হিসাব করে দেখলেন তার মেয়ে তার চাইতে 44 বছরের বড়, তাহলে এটা হচ্ছে কি আমাদের T। তাহলে এখানে আমরা 4 যেটা পেলাম, এটা হচ্ছে যেহেতু পিতা নিজে হিসাব করছে, তাই এটার ভ্যালু হচ্ছে কি আমাদের T0। যেহেতু পরিবর্তন বুঝাচ্ছি তাই আমরা ডেল্টা T0 দিতে পারি, যেহেতু বয়সের পরিবর্তন বুঝাচ্ছি তাই আমরা এখানে একটা ডেল্টা T ইউজ করতে পারি। এইটা ধরে ফেলতে পারলেই অঙ্ক ডান। তাহলে আমাদের এইখানে কোশ্চেনে বলছে মহাকাশযানটির বেগ কত হবে। তাহলে আমরা টি এর ইকুয়েশন কি লিখি, টি ইকুয়ালস টু T0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কয়ার। ডেল ইউজ করলে এখানে একটা ডেল্টা, এখানে একটা ডেল্টা, তাহলে ডেল্টা T0 আর ডেল্টা টি দুইটার ভ্যালুই আমার এখানে জানা আছে। আমি এখান থেকে ভেলোসিটির ভ্যালুটা বের করে নিব। তাহলে রুটটাকে সরাই ফেলবো আগেই, 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কয়ার। এই পাশে হচ্ছে আমাদের ডেল্টা T0 কে আমরা ডেল্টা টি দিয়ে ভাগ করে ফেলবো স্কয়ার, কারণ এখানে রুট সরাই ফেলছি। তাহলে ডেল্টা T0 এর ভ্যালু কত, 4, ডেল্টা টি এর ভ্যালু কত, 44। তাহলে এইটার জন্য ভ্যালু হচ্ছে 4 আর ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 44 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 4 11 44, 1/11 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে 1/121, 11 11 121। এই তো এই দুইটা বেসিক, এইটুকু যদি বুঝে ফেলতে পারি তাহলে v ডিভাইডেড বাই c হোল স্কয়ার, এটার ভ্যালু আসবে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 121। তাহলে লসাগু যদি আমরা 121 নেই, উপরে আসবে হচ্ছে 121 মাইনাস 1, সো এখান থেকে আসবে হচ্ছে 120, তাই না? তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 120। এখন তাহলে আমরা এই v ডিভাইডেড বাই c রাখবো, তাহলে এটা হচ্ছে রুট হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 120 ডিভাইডেড বাই 121। এই 120 ডিভাইডেড বাই 121 এটাকে কিভাবে ভেঙে লেখা যায়, 121 তো বর্গ সংখ্যা, 11 চলে আসবে এখান থেকে। আর এই যে 120 এর রুট, এটাকে আমরা কোনো স্কয়ার নাম্বার দিয়ে কনভার্ট করতে পারবো কি পারবো না। যেমন হতে পারে 5 5 এ 25, 25 দিয়ে তো এটা যাবে না, 6 6 36 দিয়ে যাবে না, 8 8 এ 64 এটা দিয়েও যাবে না, 3 3 এ 9, 4 4 এ 16, 5 16 80, 6 16 96, 7 16 108, 8 16 হচ্ছে 120, না হয় না। তাহলে এটার ক্ষেত্রে আমার এখান থেকে আসতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, ছোট করি হচ্ছে গিয়ে 4 দিয়ে, যেমন 4 দিয়ে এটাকে ভাগ করা যায়, 4 × 30 করা যায়। 4 × 30 করা যায়, তাহলে 4 একটা বর্গ সংখ্যা, আবার 3 10 এ 30, 5 6 30, ওখানে তো আর কোনো বর্গ সংখ্যা নাই। তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে 4 দিয়ে ডিভাইড করে ফেলতে পারি। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 30 4, এইখানে আমরা লিখতে পারি হচ্ছে 121। তাহলে 4 এটা আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে গিয়ে 11, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে √30। ওকে, তাহলে আমাদের এই ভেলোসিটির মানটা কত আসবে, ভেলোসিটির মানটা আসবে হচ্ছে গিয়ে 2c ডিভাইডেড বাই 11 মাল্টিপ্লাইড বাই √30। বাস এইভাবে যদি রেখে দিই, এইভাবে রেখে দিলেই কোনো অসুবিধা নেই। তো মেইন কাজটা কি এখানে, যেহেতু ক্যালকুলেশন আমি করতে পারবো না, আমার ক্যালকুলেটর হাতে নাই, সো সেই ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করাটা একটু টাফ হয়ে যাবে। আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি মিটার পার সেকেন্ডে। এই অঙ্কটার মেইন থিমটা হচ্ছে আমি এই ব্যাপারটা ধরতে পারি কিনা ঠিক মতো। কন্যার বয়স x, তাহলে পিতার বয়স হবে x + 20। ইনিশিয়ালি পিতা চলে গেল, হিসাব করলো হচ্ছে গিয়ে সবই পিতা, তাহলে x + 20 ছিল পিতার বয়স, পিতাই হিসাব করলো যেতে লাগছে 2 বছর, আসতে লাগছে 2 বছর, তাহলে পিতার বয়স ওভারঅল বাড়ছে হচ্ছে 4 বছর। পিতার নতুন বয়স হচ্ছে x + 20 + 4, আর এই বয়সের চাইতেও আমরা আরো 20 অ্যাড করেছি কন্যার ক্ষেত্রে, কারণ কন্যা এখন বাবার চেয়ে বড় হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে হচ্ছে x + 44। তাহলে আগে ছিল x, পরে বাড়লো 44, আগে ছিল x + 20, পরে বাড়লো 4। 4 এর হিসাব পিতা নিজের,
সো নিজের কাঠামোতে নিজে মাপলে সময় সবসময় টি নট পাওয়া যায়, এই জন্য হচ্ছে আমরা এখানে লিখে দিলাম টি নট। আর ওনার হিসেবে মেয়ের বয়স বাড়ছে হচ্ছে 44, এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার ওভারঅল কি হইলো, রেজাল্টটা ক্যালকুলেশন এভাবে চলে আসলো আর কি। ওকে, নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলা, ভালো মতো খেয়াল করো। একটা রম্বস আকৃতির মাঠের ক্ষেত্রফল 50 স্কয়ার ইউনিট। রম্বস আকৃতির মাঠের ক্ষেত্রফল যদি 50 স্কয়ার ইউনিট হয়, খুব ভালো কথা। আমাদের এরকম একটা রম্বস আমরা মনে করো আঁকলাম। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কারেক্ট? এটা তো জানি, রম্বসের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। রম্বসের কর্ণ দুইটা, এই একটা কর্ণ, কর্ণটার নাম আমরা দিলাম D1, আর একটা কর্ণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই কর্ণের নাম আমরা দিলাম হচ্ছে গিয়ে D2। তো এই মাঠের রম্বস আকৃতির মাঠের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 50 স্কয়ার ইউনিট। এর একটা কর্ণ দিয়ে একটা রকেট যাচ্ছে, এই যে কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণ বরাবর, এই যে কোনো একটা কর্ণ বরাবর আমাদের হচ্ছে এখানে একটা রকেট আছে, এই রকেটটা হচ্ছে গিয়ে এখান থেকে যাচ্ছে, ওকে, এদিক বরাবর যাচ্ছে। তো এখন বলছে রকেটের সাপেক্ষে মাঠটার ক্ষেত্রফল 25 স্কয়ার ইউনিট মনে হয় এবং বর্গাকার মনে হয়। তাহলে রকেটের সাপেক্ষে মাঠটাকে রম্বস মনে না হয়ে মাঠটাকে মনে হয় কিরকম, মাঠটাকে মনে হয় একটা স্কয়ার। মাঠটাকে মনে হয় কি, মাঠটাকে মনে হয় একটা স্কয়ার। স্কয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে স্কয়ারের একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, আরে এখান থেকে স্ট্রেট লাইন, আর হচ্ছে এখান থেকে স্ট্রেট লাইন, এই দুইটা কর্ণ। তাহলে একটা কর্ণের নাম হচ্ছে D1, একটা কর্ণের নাম হচ্ছে D2। তো এটার ক্ষেত্রফল হচ্ছে 25 স্কয়ার ইউনিট এবং বর্গাকার। আমাকে জিজ্ঞেস করছে রকেটের ভেলোসিটি বা রকেটের বেগ কত হবে। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি এরিয়া অফ আ রম্বাস is equals to half multiplied by কর্ণদ্বয়ের গুণফল D1 into D2, তাই না? তাহলে আমাদের এরিয়া অফ আ রম্বাস, যদি আমরা রম্বসের ক্ষেত্রফল এখান থেকে ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2 ইজ ইকুয়ালস টু, আমাদের রম্বসের ক্ষেত্রফল বলছে এখানে কোশ্চেনে 50 স্কয়ার ইউনিট 50। তাহলে এখান থেকে আমরা D1 D2 এর ভ্যালু কত পাই, 50 মাল্টিপ্লাইড বাই 2 মানে হচ্ছে 100। D1 D2 এর ভ্যালু কত পাওয়া যায়, 100। এটা তাহলে আমরা এখান থেকে বের করে রাখলাম। আচ্ছা, এইখানে বাহুর দৈর্ঘ্য তো সেম, এখানে যদি এ হয় এখানেও বাহুর দৈর্ঘ্যগুলো এ, এটাও বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু স্কয়ার বর্গ, সো দৈর্ঘ্য বস্তু সেম। আচ্ছা, এটা পাওয়া গেল। আবার আমাদের বলেছে যে রকেটের সাপেক্ষে মাঠের ক্ষেত্রফল 25 স্কয়ার ইউনিট এবং বর্গাকার মনে হয়। তাহলে আবার এরিয়া অফ স্কয়ার ইজ ইকুয়ালস টু, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এরিয়া অফ আ স্কয়ার হচ্ছে এ স্কয়ার। এ স্কয়ারের ভ্যালু বলে দেওয়া আছে কত, 25। তাহলে এ এর ভ্যালু কত হবে, এ এর ভ্যালু হচ্ছে √25, তার মানে হচ্ছে 5 স্কয়ার ইউনিট। তাহলে এখান থেকে আমরা বাংলায় বললাম হচ্ছে কি ইউনিট, মানে 5 একক। ঠিক আছে, আমাদের যে স্কয়ারটা আছে, বর্গ আছে, সেই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দেওয়া, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে গিয়ে 5 একক। এটা আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে এ এর ভ্যালুটা পেয়ে গেলাম, মানে আমার বর্গক্ষেত্র যেটা সেটার আমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বস্তু একই থাকে। তাহলে যদি এ হয়, আমাদের এই বর্গের যে কর্ণটা আছে সেই কর্ণটা আমি তাহলে এখান থেকে বের করতে পারবো। তাহলে আমি এখান থেকে ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো এরকম, যে বর্গের কর্ণ মানে যেটাকে আমরা D1 ধরতেছি, সেই D1 এর ভ্যালুটা হবে হচ্ছে a√2, তাই না? বর্গের কর্ণের ভ্যালু হচ্ছে √2a বা a√2, এভাবে করে লেখা যায়। তাহলে a এর ভ্যালু হচ্ছে কি আমার 5, আর তার সাথে এখানে আছে হচ্ছে √2 একক। তাহলে বর্গক্ষেত্রের তো কর্ণ সেম, D1 এর ভ্যালু যা D2 এর ভ্যালুও তাই। বর্গক্ষেত্রে দুইটা কর্ণই তো সেম হয়, কিন্তু আসলে কি দৈর্ঘ্য এই 5√2? উত্তর কিন্তু এমন না। দৈর্ঘ্যটা আসলে কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে 1 নাম্বার ইকুয়েশনের কাছে যাওয়া লাগবে। তো আমি এখান থেকে লিখতে পারি যে ফ্রম 1, 1 নাম্বার ইকুয়েশনে
D1 D2 এইটার ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 100। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাকচুয়ালি D1 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই বা D2 এর ভ্যালুটা যেটাই বের করতে চাই না কেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 100 কে ডিভাইড করে ফেলবো হচ্ছে গিয়ে D1 দিয়ে। তাহলে 100 D2 যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমরা ভ্যালু 100 ডিভাইডেড বাই D1 করে ফেলবো। এখন D1 এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 5√2। তাহলে 100 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 20, 20 এর নিচে থাকবে হচ্ছে √2। 20 কে আবার ভেঙে লেখা যায় 2 × 10, তাই না? নিচে থাকবে হচ্ছে কি আমার √2, 2 কে আবার √2 × √2 লেখা যায়, তাহলে একটা √2 কাটা যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 10√2 একক। তাহলে এখন খেয়াল করো, আমার যে রম্বস আছে সেই রম্বসের কর্ণটার দৈর্ঘ্য আসলে বেশি। আমরা এটা রম্বসের কর্ণর ইকুয়েশন থেকে বের করছি না, এই যেটা এরিয়া অফ রম্বাস থেকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে রম্বসের কর্ণটা, অ্যাকচুয়াল দৈর্ঘ্য যেটা। বাট ওই যে আমাদের যে রকেটটা আছে ও যেহেতু কর্ণ বরাবর যাচ্ছে, তো কর্ণটা ওর কাছে আসলে অ্যাকচুয়াল লেংথে ধরা দিচ্ছে না, হায়ার ভেলোসিটিতে যাওয়ার জন্য দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে ধরা দিচ্ছে। সংকুচিত হয়ে মানটা কত আসতেছে? মানটা আসতেছে একটা বর্গের কর্ণের সমান। তার মানে হচ্ছে এই যে 10√2 একক, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে দৈর্ঘ্যটা আছে সেটা, মানে এটা হচ্ছে আমার জন্য L0। কিন্তু রকেটটা হাই ভেলোসিটিতে যাওয়ার জন্য দৈর্ঘ্য ওর কাছে 10√2 না মনে হয়ে ওর কাছে দৈর্ঘ্যটা কত মনে হচ্ছে? 5√2। তাহলে এটাই হচ্ছে আমার আপেক্ষিক দৈর্ঘ্য। তাহলে L পেয়ে গেলাম, L0 পেয়ে গেলাম, মান বসায় দিলে ইকুয়েশনের মধ্যে সুন্দর মতো রেজাল্ট চলে আসবে, L0√1 - V/c হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 1 - V/c হোল স্কয়ার বের করতে চাই, রুটটাকে সরায় ফেলবো, L/L0 এটা লিখে এই পাশে স্কয়ার। তাহলে L এর মান আমার কাছে কত মনে হচ্ছে? 5√2, বাট অ্যাকচুয়াল লেংথ কত? 10√2। তাহলে এখান থেকে আমার L এর ভ্যালু হচ্ছে গিয়ে 5√2, নিচে ভ্যালু হচ্ছে গিয়ে 10√2, এই পুরাটা হয়ে যাবে হচ্ছে স্কয়ার। সো √2 গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, 5/10 হচ্ছে গিয়ে হাফ, হাফ স্কয়ার হয়ে এখান থেকে চলে আসবে হচ্ছে 1/4। তাহলে আমার V/c হোল স্কয়ার যেটা বের করব, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 1 - 1/4, মানে হচ্ছে গিয়ে আমার 1 - 1/4 মানে 4 - 1 মানে 3/4। তাহলে এখান থেকে আমার v এর যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা আসতেছে √3/4 মাল্টিপ্লাইড বাই c, অথবা হচ্ছে গিয়ে √3c মাল্টিপ্লাইড বাই c ডিভাইডেড বাই 2। তাহলে v এর এককটা আসবে হচ্ছে এত। যদি c এর ভ্যালুটা আমি মিটার পার সেকেন্ড ইউনিটে বসাই, তাহলে এখান থেকে আমার এককটা আসবে হচ্ছে কিসে? এককটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে এখান থেকে আমি কিসের ভ্যালুটা সুন্দর মতো পেয়ে গেলাম? আমি এখান থেকে আমার বেগ বা v এর ভ্যালুটা সুন্দর মতো পেয়ে গেলাম, √3/2 × c। সো অঙ্কটা একটু ঝামেলার, অঙ্কটা একটু পেঁচানো, একটু ঠান্ডা মাথায় বুঝতে হয়। বেসিক্যালি আমার যে রকেটটা আছে সেই রকেটের সাপেক্ষে যে মাঠের ক্ষেত্রফলটা রম্বসের মতোই দেখতে। তাহলে রম্বসের যে এরিয়া, এখান থেকে দুইটা কর্ণের গুণফল বের করে রাখলাম। এখন আমরা গেলাম স্কয়ারে। স্কয়ার কেন মনে হচ্ছে? কারণ ওই যে কর্ণ বরাবর যাচ্ছিল, কর্ণটা চেপে ছোট হয়ে আসছে। সো রম্বসের তো দুইটা কর্ণ ছোট বড়, একটা বড় আর একটা ছোট। ও এই বড় কর্ণ বরাবর যাওয়াতে বড় কর্ণটা ওর কাছে ছোট হয়ে গেছে, ছোট মনে হয়েছে, এবং এমন ভাবে ছোট মনে হয়েছে যে দুইটা কর্ণ ওর কাছে সমান লাগতেছে। তো দুই কর্ণ সমান হয় কখন? যখন এটা রম্বস থাকে না, যখন এটা সোজা হয়ে স্কয়ার বা বর্গ হয়ে যায়। ওখান থেকে আমরা এরিয়া অফ স্কয়ার বের করে প্রথমে বর্গের বাহু এবং বাহু থেকে পরবর্তীতে কর্ণ দুইটার মান বের করে নিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কর্ণের দৈর্ঘ্য তো এত না, এটা ওর কাছে আপেক্ষিকভাবে মনে হচ্ছে। আসল দৈর্ঘ্যটা কত ওইটা আমরা রম্বস থেকে বের করতে পারবো। এটা হচ্ছে অ্যাকচুয়াল লেংথ, এটা হচ্ছে আমার রিলেটিভ লেংথ। তাহলে একটা L, একটা হচ্ছে L0, ভ্যালু বসায় দিলেই V চলে আসে। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের এখানে কি বলা, একটু ভালো মতো খেয়াল করি। আমরা আগের ম্যাথটা তো দেখলামই, এবার হচ্ছে আমরা একটু এখানে খেয়াল করি। বলছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ডকে নিশ্চল অবস্থায়, 5 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড নিশ্চল অবস্থায় x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে রাখা হলো। এরপরে x অক্ষের দিকে √3/2c বেগে গতিশীল কোন একটা জড় প্রসঙ্গ কাঠামোতে দণ্ডটার দৈর্ঘ্য কেমন দেখাবে, এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে প্রথমে আমরা একটা দণ্ডের কথা চিন্তা করি। এরকম একটা দণ্ড হচ্ছে গিয়ে আছে, যেটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণে রাখছি? 30 ডিগ্রি কোণে। তাহলে এটা মনে করো হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, আমরা এখানে আরো একটা এক্স অ্যাক্সিস ড্রয়িং করে রাখলাম। আমাদের দণ্ডটা হচ্ছে এটার সাথে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে, এইভাবে রাখা। তাহলে এইভাবে যদি রাখা হয়, এখানে আমার অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং এই যে থিটাটাই হচ্ছে গিয়ে আমার কত ডিগ্রি? 30 ডিগ্রি বলে দেওয়া আছে।
তাহলে 30 ডিগ্রিতে যদি আমরা এল রাখি, এই দণ্ডটার দৈর্ঘ্য তাহলে এখানে কত? দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল। যদি এল হয়, এল এর দুইটা উপাংশ আমরা পাবো, একটা উপাংশ হচ্ছে গিয়ে এই দিক বরাবর পাবো এখানে, এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে এল এক্স, আর একটা উপাংশ আমরা পাবো হচ্ছে গিয়ে এই মাথা বরাবর, এইটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে এল ওয়াই। দৈর্ঘ্যের বা এখানে সরণের দুইটা উপাংশ পাওয়া গেল, তাহলে এল এক্স আর এল ওয়াই। এখন তাহলে এই যে এল এক্স যেটা পাবো, এই এল এক্স এর ভ্যালুটা কত হবে আর এল ওয়াই এর ভ্যালুটা কত হবে? তাহলে এল এক্স ইজ ইকুয়ালস টু ইনিশিয়ালি যে এল ছিল তার সাথে আমরা গুণ করব হচ্ছে গিয়ে কস থিটা উপাংশ অনুযায়ী, আর এল ওয়াই যেটা এটা আসবে হচ্ছে গিয়ে এল, তার সাথে গুণ করতে হবে হচ্ছে সাইন থিটা। তাহলে আমাদের 5 মিটার দৈর্ঘ্যের যে দণ্ড, এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইনিশিয়ালি যে দণ্ডটা ছিল নিশ্চল অবস্থায়, তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে এল নট। তাহলে আমাদের আদিতে যে দৈর্ঘ্যের দণ্ডটা ছিল সেটা ছিল হচ্ছে এল নট, এখানে আমরা একটা এল নট বসাই দিলাম, এখানে আমরা একটা এল নট বসাই দিলাম। তাহলে এখন এই এল এক্স এর ভ্যালুটা কত হবে? 5, তার সাথে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √3 ডিভাইডেড বাই 2 এরকম। তাহলে এখান থেকে আমার এল এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 5√3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার এল এক্স, এক্স অক্ষ বরাবর যে উপাংশ আসে সেটা। তাহলে 5√3 ডিভাইডেড বাই 2 মিটার আছে, তাহলে এখান থেকে একক আসবে মিটারে। আর এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে এল নটের ভ্যালু হচ্ছে 5, আর সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এল ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে 5/2 মিটার। তাহলে এখান থেকে একটার ভ্যালু পেয়ে গেলাম 5/2 মিটার, একটার ভ্যালু পেয়ে গেলাম 5√3 ডিভাইডেড বাই 2 মিটার। ভালো কথা। এবার আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এত বেগে কোন অক্ষের দিকে গতিশীল? এক্স অক্ষের লম্ব দিকে গতিশীল। এক্স অক্ষের লম্ব দিকে যদি গতিশীল হয় তাহলে এক্স অক্ষের লম্ব দিক কোন অক্ষ? এক্স অক্ষের লম্ব দিক হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষতে গতিশীল একটা জড় প্রসঙ্গ কাঠামোতে এটার দৈর্ঘ্যটা কেমন দেখাবে? এখন আমাদের যদি গতিটা এই ডিরেকশন বরাবর থাকে, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভেলোসিটিটা কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যে উপাংশ আছে এল ওয়াই, সেটাতে চেঞ্জ আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো বেগ না থাকায় আমাদের যে নতুন এল এক্স প্রাইম আসবে, সেই এল এক্স প্রাইম আর এল এক্স এ কোনো চেঞ্জ নেই। যেমন একটু আগে আমরা মাঠের অঙ্কটা করলাম, যে অক্ষ বরাবর বস্তু গতিশীল থাকে ওই অক্ষ বরাবর দৈর্ঘ্য সংকুচিত হয়, বাকি দৈর্ঘ্যের প্রবলেম হয় না। তাহলে কোশ্চেনে কিন্তু অনেক ঘুরায় লিখছে এক্স অক্ষের লম্ব দিক, তাহলে এক্স অক্ষের লম্ব দিকে হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বেগে গতিশীল আছে, তাহলে এক্স অক্ষতে দৈর্ঘ্যের কোনো চেঞ্জ আসবে না। তার মানে আগের মতোই এক্স অক্ষের যে এল এক্স প্রাইম উপাংশটা সেটা এক্স্যাক্টলি এল এক্স এর সমান হবে। তাহলে এল এক্স প্রাইমের ভ্যালু হবে হচ্ছে গিয়ে 5√3 ডিভাইডেড বাই 2 মিটার। চেঞ্জ আসবে হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালুটাই। তাহলে ওয়াই অক্ষেতে আমরা যে উপাংশটা পেতাম এল ওয়াই প্রাইম, সেটা আসবে হচ্ছে পূর্বের যে এল ওয়াই ছিল সেইটা, তার সাথে গুণ হবে হচ্ছে √1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কয়ার। তাহলে এল ওয়াই এর শুরুতে মান কত ছিল? 5 ডিভাইডেড বাই 2, আর তার সাথে আমরা গুণ করব √1 মাইনাস ভেলোসিটি হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 সি, তো সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে, এইখান থেকে থাকবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমাদের বাইরে থাকবে হচ্ছে 5/2 ইনটু, এখানে আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, তাহলে যদি আমরা 4 নিচে লসাগু নেই তাহলে উপর আসবে হচ্ছে 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে এটা √1/4 চলে আসবে, এবং √1/4 মানে হচ্ছে গিয়ে হাফ, তাহলে 5 ডিভাইডেড বাই 2, তার সাথে আমরা গুণ করবো আরেকটা হাফ, তাহলে এখান থেকে চলে আসবে 5/4 মিটার। তাহলে আমাদের এল ওয়াই প্রাইমের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এল ওয়াই প্রাইমের ভ্যালুটা আমাদের কাছে চেঞ্জ হয়ে গেল, কিন্তু এল এক্স প্রাইমের ভ্যালুটা কিন্তু সেমই আছে। যদি তাই থাকে তাহলে এইখান থেকে আমরা যে নতুন দৈর্ঘ্য এল প্রাইম পাবো সেই দৈর্ঘ্য কি হবে? এই দুটো উপাংশ 90 ডিগ্রিতে আছে, সো 90 ডিগ্রিতে লব্ধির যে উপাংশটা আসে সেইটা, তাহলে এল এক্স প্রাইম হোল স্কয়ার প্লাস এল ওয়াই প্রাইম হোল স্কয়ার, কারণ √p² প্লাস q² ওই সূত্র দিয়ে আমরা সলভ করে ফেলবো। তাহলে এল এক্স প্রাইম হোল স্কয়ার মানে হচ্ছে এইটা 5√3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে 25, তার সাথে গুণ করব 3, কারণ √3 রুট হয়ে 3 রুট বের হয়ে গেলে 3 আসবে, আর 2 স্কয়ার হয়ে যাবে হচ্ছে গিয়ে 4, প্লাস
এইখান থেকে ly প্রাইম মানে 5/4, এটাকে স্কোয়ার করলে 5 স্কোয়ার 25 আর 4 স্কোয়ার হচ্ছে গিয়ে 16। তাহলে এইখান থেকে বাকি ক্যালকুলেশন। এখন যদি আমরা এখানে 16 লসাগু নেই, তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে, 3 25 75, 75কে যদি আবার 4 দিয়ে গুণ করি তাহলে 4 7 28 280, 4 5 20 300 আর 25, তাহলে এখান থেকে যোগ করলে আসতেছে হচ্ছে 325 ডিভাইডেড বাই 16। তাহলে এল প্রাইমের ভ্যালু আসে হচ্ছে √325 ডিভাইডেড বাই 16। তাহলে এখান থেকে আমরা বাকি ক্যালকুলেশন করি, এল প্রাইমের ভ্যালু আসতেছে হচ্ছে √325/16। এখন 325 তো বর্গ সংখ্যা না, তাহলে সরাসরি কিছু লেখা যাবে না, ভেঙে লিখতে হবে। 25কে 4 দিয়ে গুণ করলে আসে 100, 8 দিয়ে গুণ করলে 200, 12 দিয়ে গুণ করলে 300, তারপর 325 মানে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে 325 লেখা যায় 13 মাল্টিপ্লাইড বাই 25, নিচে হচ্ছে 16। 16 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 5√13 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের এল প্রাইমের মান আসলো হচ্ছে 5√13 ডিভাইডেড বাই 4 মিটার। যেহেতু আর সামনে যাওয়ার কোনো রাস্তা নেই ক্যালকুলেটর ছাড়া, সো আমি হচ্ছে গিয়ে এখান থেকে 5√13 ডিভাইডেড বাই 4 এই পর্যন্ত রেখে দিলাম ভ্যালুটা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এইখান থেকে আমরা আবার ক্যালকুলেশনটা এইখান থেকে শুরু করে শেষ করলাম আর কি। বোঝা গেল? তাহলে একটু বুঝার ব্যাপার স্যাপার আছে। শুরুতে আমাদের দৈর্ঘ্য ছিল L0, তার দুইটা উপাংশ ছিল Lx আর Ly। আমরা Lx বের করে নিছি, Ly বের করে নিছি নরমাল উপাংশ দিয়ে। যেহেতু x অক্ষের লম্ব দিক মানে y অক্ষ বরাবর গতিশীল, তাই বেগটা কাজ করবে y অক্ষ বরাবর। তাই y অক্ষ বরাবর যে দৈর্ঘ্য ছিল সেটা সংকুচিত হয়ে যাবে, Ly প্রাইম হবে। x অ্যাক্সিসে যা ছিল আগে মান তাই থাকবে, দুইটাকে স্কয়ার করে প্লাস করে রুট করে ফেললেই আমার নতুন দৈর্ঘ্যটা চলে আসে। নেক্সটে চলে যাই। নেক্সটে এখানে একটা সুন্দর ম্যাথ বলে দেওয়া আছে, বলেছে যে কোনো এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে কি হয়, দ্বিগুণ হয়। প্রতি কয় দিনে? প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। এই ধরনের দুইটা জীবাণু, কয়টা জীবাণু নিছি? এই ধরনের দুইটা জীবাণুকে আমরা নভোযানে করে মহাকাশে পাঠিয়ে দিলাম এবং পৃথিবীর হিসেবে 200 দিন পরে ফেরত নিয়ে আসলাম। কে হিসাব করছে? পৃথিবীতে বসে হিসাব হয়েছে। পৃথিবীতে যদি হিসাব করে তাহলে এটা তো আপেক্ষিক মান টি 200 দিন। আর ওইখানে যে নভোযানের মধ্যে জীবাণুগুলো ছিল, জীবাণু তো আর পৃথিবীর হিসাবে ভাগ হবে না, জীবাণু তাদের নিজেদের হিসাবে ভাগ হবে। তাহলে 200 দিন পর যদি পৃথিবীর কেউ মেপে বলে যে 200 দিন পর ওদেরকে পৃথিবীতে ফিরায় নিয়ে আসলাম, এবং নভোযানটির বেগ যদি আমার কাছে জানা থাকে √3 ডিভাইডেড বাই 2c যেটা v, পৃথিবীতে আসলে জীবাণুর সংখ্যা কত হবে এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে ভালো মতো খেয়াল করো, আমাদের পৃথিবীর হিসাবে যদি টি হয়, জীবাণুরা যারা ছিল মহাকাশে সেই জীবাণুদের সময়টুক কত ছিল সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে টি এর ইকুয়েশন আমরা কি জানি? টি এর ইকুয়েশন আমরা জানি T0 ডিভাইডেড বাই √1 মাইনাস v ডিভাইডেড বাই c হোল স্কয়ার, এরকম। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা বের করব হচ্ছে টি এর হিসাবটা তো আমরা জানি, আমরা T0 এর ভ্যালুটা বের করে নিব যে আসলে মহাকাশে থাকার সময় নভোযানে জীবাণুগুলা কতবার ডিভিশন হয়েছে, ওদের সময়টা কত ছিল ওদের হিসাবে। তাহলে T মাল্টিপ্লাইড বাই √1 মাইনাস v বাই c, c ক্যান্সেল আউট হয়ে যাবে, ওই যে আবার √3 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে হোল স্কয়ার। তাহলে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 200 দিন। তাহলে 200 মাল্টিপ্লাইড বাই √1 মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে 200 মাল্টিপ্লাইড বাই √4 মাইনাস 3 মানে হচ্ছে 1/4। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 200 মাল্টিপ্লাইড বাই হাফ, তার মানে হচ্ছে এখান থেকে কত দিন? 100 দিন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে T0 এর যে ভ্যালুটা পেয়ে গেলাম, সেই T0 এর ভ্যালুটা কত? T0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 দিন। তার মানে এই 100 দিন সময় নিয়ে জীবাণুগুলা বিভাজিত হয়। T0 এর ভ্যালু 100 দিন, তার মানে 100 দিন নভোযানে জীবাণুগুলো বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো, আমরা যদি এবার এভাবে একটু চিন্তা করি যে দিনের হিসাবটা, এবং দিনের হিসাবে আমরা হচ্ছে গিয়ে কতগুলো করে বাড়ে সেটা হচ্ছে হিসাব করব। তাহলে প্রথমে 0 দিন, একদম প্রথম দিন যেটা,
প্রথমে যেদিন হিসাব করতেছি ইনিশিয়ালি 0 ধরে, তাহলে 0তম দিন যেদিন, সেই 0তম দিনে আমরা কয়টা জীবাণু পাঠাইছি? 0তম দিনে জীবাণু সংখ্যা ছিল হচ্ছে 2টা। তাহলে দিনগুলো আমরা ওখানে লিখব আর জীবাণু হচ্ছে গিয়ে আমরা এখানে হিসাব করব। 0তম দিনের পরবর্তীতে আমাদের বললো তার সংখ্যা প্রতি 20 দিনে দ্বিগুণ হয়। তাহলে প্রথম দিন, তারপর হচ্ছে গিয়ে 20 দিন পর যখন হয়ে যাবে, 20 দিনের সংখ্যা হয়ে যাবে ডবল। ডবল মানে কি? ডবল মানে হচ্ছে গিয়ে 4। 4 মানে কি? 4 মানে হচ্ছে গিয়ে 2 স্কয়ার। তারপরে আরো 20 দিন চলে গেল, 20 দিন যাওয়ার পরে হয়ে গেল 40 দিন। 40 দিনে এই 4 হয়ে যাবে ডবল, মানে হচ্ছে 8। 8 মানে হচ্ছে 2 কিউবড। ঠিক আছে, শুরুতে ছিল হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটাকে এভাবেও লেখা যায়। তারপরে হলো 4 মানে 2 স্কয়ার, তারপরে হলো 8 মানে 2 কিউবড। 40 দিন পরে 60 দিনে বিভাজিত হইলো, 60 দিনে বিভাজিত হয়ে 8 এর ডবল হয়ে গেল, 8 দুগুণে 16। 16 মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 4। প্যাটার্নটা ধরতে পারছো আশা করি। 60 দিনের পরে আরো 20 দিন, 20 দিন যাওয়ার পর হয়ে গেল 80 দিন। 80 দিনে 16 দুগুণে হয়ে যাবে 32। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এবং ফাইনালি ওরা বিভাজিত হইতে পারছিল কয়দিন? 100 দিন। তাহলে 100 দিনে 32 দুগুণে কত হয়ে যাবে? 64। তাহলে এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে যখন পৃথিবীতে ফিরে আসলো, পৃথিবীতে ফিরে আসার আগে আমরা যখন প্রথম পাঠাইছি তখন ছিল 2টা। পৃথিবীতে ফিরে আসার সময় আমাদের জীবাণু সংখ্যা হয়েছে কত? 64টা। তাহলে আমাদের কয়টা জীবাণু পৃথিবীতে ফিরে আসবে? আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 64টা জীবাণু। ঠিক আছে, জীবাণুর সংখ্যা কত হবে? আমরা পেয়ে গেলাম হচ্ছে 64টা। সুন্দর অঙ্ক, খুব সুন্দর করে এরকম ঠান্ডা মাথায় একটু বুঝতে হয় যে 200 দিন এটা পৃথিবীর হিসাবে বলে দেওয়া মানেই পৃথিবীতে বসে আমরা মাপছি। এখন পৃথিবীতে বসে যদি আমরা রকেটের ভ্যালু মাপতে যাই তাহলে আমরা সবসময় আপেক্ষিক মানটা পাবো, দ্যাট মিনস টি পাবো। আর রকেটের ভিতরে যে জীবাণুগুলো আছে ওদের হিসাবটা আলাদা হবে। সো ওদের জন্য সময় নিশ্চল, ওদের জন্য বেগ, যেহেতু রকেটের বেগ একই, সো সবার আপেক্ষিক বেগ 0, সো ইভেনচুয়ালি ওদের জন্য সময়টা নিশ্চল হবে। সেই নিশ্চল সময় টি নটটাকে বের করে নিতে হবে 100, তারপর 100 দিনে ভাগ করলে কিভাবে হয়? আমরা 2 এর উপরে পাওয়ার দিয়ে 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 হিসাব করতে পারবো আর কি, ডবল ডবল করে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা পেজ আছে, এটা ডিলিট করে ফেলি, এটা লাগবে না, অঙ্ক করে ফেলছি। এরপর আসি শক্তি, ভর এবং শক্তির রূপান্তর। এইখানে শক্তি, ভর এবং শক্তির রূপান্তরে আমাদের এইখানে প্রথমে বলে দিছে হচ্ছে ঢাকা ভার্সিটি 22-23 রিটেনে আসা একটা ম্যাথ। এম ভরের একটা মিটার স্কেল ভি সমদ্রুতিতে দৈর্ঘ্য বরাবর চলমান। এম ভর, ভি সমদ্রুতি, দৈর্ঘ্য বরাবর যাচ্ছে। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 60 সেন্টিমিটার, তার মানে এল বলে দেওয়া আছে, এবং আপেক্ষিক ভরবেগ বলে দেওয়া আছে 8 জুল বাই সি। 8 জুল বাই সি এটা হচ্ছে আমার ভরবেগ পি এর ভ্যালু। মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি কত? সো আমাকে এখান থেকে এনার্জি কত হবে এটা হচ্ছে ইভেন্চুয়ালি ফাইন্ড আউট করতে বলেছে। তো এখন কথা হচ্ছে যে আমার মিটার স্কেলটির যে আপেক্ষিক দৈর্ঘ্য, আপেক্ষিক শক্তি যে আমরা মাপবো, প্রথমে তো হচ্ছে গিয়ে ভি সমদ্রুতি দেওয়া আছে, আপেক্ষিক দৈর্ঘ্য দেওয়া আছে 60। তাহলে এই যে আপেক্ষিক দৈর্ঘ্য এখানে ইউজ করে আমরা হচ্ছে ওর অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত, সেই এল নটের ভ্যালুটাকে আগে একটু ফাইন্ড আউট করে নিব এখান থেকে। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালুটা যদি আমরা একটু ফাইন্ড আউট করতে যাই, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনে ভেলোসিটিটা বের করা, মানে কত সমদ্রুতিতে যাচ্ছে ওইটা আমার জানতে হবে যদি বের করতে যাই, কারণ মোমেন্টাম, ভরবেগ দেওয়া আছে। সো বুঝতেই পারতেছো, ভর, এম, বেগ এগুলো যদি জানা না থাকে আমি সরাসরি এর ভ্যালুটা সুন্দর মতো বের করতে পারবো না। তাহলে আসো আমরা হচ্ছে গিয়ে এখানে ক্যাপিটাল এল এর ভ্যালুটা আছে আমার জানা, এই এল এর ভ্যালুটা ইউজ করে ওর হচ্ছে গিয়ে বেগের মান হলো ভি। এই যে স্কেলটার আপেক্ষিক দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 60 সেন্টিমিটার, হ্যাঁ, এবং বলছে একটা মিটার স্কেল। এখানে দেখো আমার ক্লু ওয়ার্ড বলে দেওয়া আছে, এল নটের ভ্যালু 1 মিটার। ওকে, আর আপেক্ষিক দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। মিটার স্কেল, তো মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, তো নিশ্চল একটা মিটার স্কেল যদি আমি হাতে রাখি ওর দৈর্ঘ্য কত হবে? 1 মিটার বা 100 সেন্টিমিটার, আর আপেক্ষিক দৈর্ঘ্য হচ্ছে 60। বেগটা কত হয় তাহলে চলো এখান থেকে ফাইন্ড আউট করে ফেলি। তাহলে এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার বের করতে হইলে আমাকে এল ডিভাইডেড বাই এল নট এটাকে করতে হবে স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশনে বের করতে চাই হচ্ছে
আচ্ছা, এইখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশন করে মান বের করতে চাই তাহলে v ডিভাইডেড বাই c হোল স্কয়ার এটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করতে যাব। এখন v বাই c হোল স্কয়ার যখন ফাইন্ড আউট করতে যাব তখন হচ্ছে 1 মাইনাস l বাই l নট হোল স্কয়ারটা করতে হবে। তাহলে l এর মান 60, l নট এর মান হচ্ছে গিয়ে 100। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 100 হোল স্কয়ার। এখান থেকে তাহলে v ডিভাইডেড বাই c এটার ভ্যালু আসবে হচ্ছে √1 মাইনাস 60, 20 দিয়ে কাটলে 3 20 60, 5 20 100, তো 3/4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে 3/5 হোল স্কয়ার আসবে আর কি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে √1 মাইনাস 9 ডিভাইডেড বাই 25 মানে হচ্ছে √25 মাইনাস 9, যদি এখান থেকে 25 লসাগু নেই তাহলে এখান থেকে আসবে √16 ডিভাইডেড বাই 25, দুইটাই স্কয়ার নাম্বার, তাহলে আসবে 4/5। তাহলে এখান থেকে v এর ভ্যালু কত আসতেছে? v এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 c, যদি c দিয়ে ওই পাশে মাল্টিপ্লাই করি তাহলে আমি v এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, v এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে এখন আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে গিয়ে যেটার আপেক্ষিক শক্তি কত। তাহলে e এর ইকুয়েশন আমরা কি জানি? e ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে mc স্কয়ার। আর m কিভাবে লেখে? m হচ্ছে গিয়ে ভরবেগ, মোমেন্টামকে যদি আমরা ভেলোসিটি দিয়ে ডিভাইড করি, p ইকুয়ালস টু mv, তাহলে m সমান সমান p ডিভাইডেড বাই v। তার সাথে আমরা এখানে মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে c স্কয়ার, বিকজ আমরা অলরেডি জানি p ইকুয়ালস টু mv হয়। তাহলে এখন p এর জন্য আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8 জুল ডিভাইডেড বাই c, এটাকে আবার ডিভাইড করতে হবে ভেলোসিটি দিয়ে, ভেলোসিটি হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 c, তার সাথে থাকবে হচ্ছে c স্কয়ার। তাহলে এখান থেকে আমার 8 থাকতেছে, এই 5 উপরে এসে গুণ হবে, নিচে আমাদের c আর এখানে c আছে, সো c আর c গুণ হয়ে c স্কয়ার হয়ে যাবে, নিচে থাকবে হচ্ছে গিয়ে 4c স্কয়ার, এই পাশে থাকবে হচ্ছে আরেকটা c স্কয়ার, c স্কয়ার ক্যান্সেল আউট, 8/4 2, তাহলে এখান থেকে আসতেছে 2 × 5, এখান থেকে থাকতেছে 10। তাহলে সেই ক্ষেত্রে আমাদের e এর যে ভ্যালুটা, সেই এর ভ্যালু আসবে হচ্ছে 10 জুল। এই হচ্ছে আমাকে ঢাকা ভার্সিটিতে 22-23 ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে বলছিল। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা হচ্ছে কি এখানে l = l0 √1 - v / c হোল স্কয়ার লিখলাম, পুরাটা আগে v টা বের করে নিলাম, বের করার পর e = mc স্কয়ার, m হচ্ছে ভরবেগ ডিভাইডেড বাই বেগ, সো ভর চলে আসবে, c স্কয়ার ছিল, আমরা ভ্যালুগুলো সুন্দর মতো বসাই দিছি, বাকিটুক পিওর ক্যালকুলেশন, অ্যানসার আসছে জুলে। তাহলে এখান থেকে জুলে আমাদের অ্যানসার চলে আসলো হচ্ছে 10 জুল। ঠিক আছে, নেক্সটে চলে যাই ঢাকা ভার্সিটিতে ঠিক আগের বছর 21-22-এ আবার এখান থেকে একটা ম্যাথ আসছে, বলছে একটা কণার মোট আপেক্ষিক শক্তি হলো 10 জুল এবং এর আপেক্ষিক ভরবেগ হলো 8 জুল ডিভাইডেড বাই c। সিমিলার টাইপের কোশ্চেন, যেখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, জুল পার সেকেন্ড c স্কয়ার এককে কণাটার স্থির বা নিশ্চল ভরের মান কত। জুল পার c স্কয়ার এককে কণাটার স্থির বা নিশ্চল ভরের মান কত হবে, সেটা হচ্ছে আমার কাছে জানতে চাইছে। আচ্ছা, এখন তাহলে এনার্জির ক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন জানি যে E স্কয়ার ইজ ইকুয়ালস টু P স্কয়ার C স্কয়ার প্লাস m0 স্কয়ার C টু দি পাওয়ার 4, এরকম একটা ইকুয়েশন আমাদের জানা আছে। তাহলে খেয়াল করে দেখো, P হচ্ছে 8 জুল ডিভাইডেড বাই C, তার মানে 8 ডিভাইডেড বাই C এরকম একটা ভ্যালু ওর আছে। এখন তাহলে একটু ভ্যালুগুলো বসায় দেই, আমাদের E এর ভ্যালু হচ্ছে এখানে 10 স্কয়ার, আর P স্কয়ার, P এর ভ্যালু হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই C হোল স্কয়ার, এখানে আবার ইকুয়েশন একটা c স্কয়ার আছে প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে c এখানে স্কয়ার হয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই পাশে থাকবে হচ্ছে 100 থেকে আমরা মাইনাস করব হচ্ছে গিয়ে 8 স্কয়ার 64, এই পাশে মাইনাস হবে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে এর ইকুয়েশনে আমাদের 100 থেকে 64 চলে গেলে আসবে হচ্ছে গিয়ে 36। এখন 36 যদি আসে তাহলে নেক্সটে আমরা m0 স্কয়ার বের করতে যাব, তাহলে আসবে হচ্ছে 36 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 4। ঠিক আছে, m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, সো m0 স্কয়ারের ভ্যালু আসবে হচ্ছে 36 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 4। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এখন এখানে বোথ সাইড, যেহেতু আমাদের কি বের করতে বলছে, কণাটার স্থির মান বা নিশ্চল ভরের মান বের করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের 36 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 4 হলে রুট করে দিব, এটাকে রুট করলে আমাদের এই পাশে আসবে হচ্ছে √36 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 4, সো 6
ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো দেখো জুল ডিভাইডেড বাই সি স্কোয়ার একক, এই এককেই কিন্তু আমার কণাটার স্থির ভর বা নিশ্চল ভরের মানটা বের করতে বলছে। তাহলে এম নট আসতেছে হচ্ছে 6 জুল বাই সি স্কোয়ার। এই হচ্ছে আমার তাহলে স্মল এম নটের ভ্যালু। ওকে, তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো এটাকে সলভ করে ফেলতে পারলাম এবং আমাদের ক্যালকুলেশনে আমাদের যেভাবে ভ্যালু চাইছে সেই ভ্যালুতেই আমরা এখান থেকে মানটা বের করতে পারলাম আর কি। ওকে, নেক্সটে যাই। নেক্সটে বলছে কোন বস্তুর গতি শক্তি এর নিশ্চল শক্তির, কোন বস্তুর গতি শক্তি নিশ্চল শক্তির 3 গুণ এবং এম নটের মধ্যে সম্পর্ক কেমন হবে। তাহলে কোন বস্তুর গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি এর নিশ্চল শক্তি যেটা ই নট তার 3 টাইমস। তো কাইনেটিক এনার্জির ইকুয়েশন আমরা কি জানি, এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর নিশ্চল শক্তির ইকুয়েশন আমরা জানি হচ্ছে গিয়ে এম নট সি স্কোয়ার। তো সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এম মাইনাস এম নট ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে থ্রাইজ এম নট। তো আমাকে বলছে এম আর এম নটের মধ্যে সম্পর্ক কেমন হবে, তাহলে এম ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে থ্রাইজ এম নটকে ওই পাশে নিয়ে যাব, এম ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে 4 এম নট। এটা একদম সোজা, আমরা জাস্ট বেসিক ইকুয়েশন ফেলে দিব। বেসিক ইকুয়েশন ফেললে আমার এখান থেকে এম এর সাথে রিলেশনটা যেমন আসবে ওই পাশে এম ইকুয়ালস টু 4 এম নট চলে আসে। নেক্সটে দেখো আরেকটা কোশ্চেন, এখানে বলছে যে একটা নিউক্লিয়াসের বন্ধন শক্তি 9 এম নট সি স্কোয়ার, সেটা হচ্ছে আমার বাইন্ডিং এনার্জি বলে। একটা এম নট ভরের কণা সর্বনিম্ন কত বেগে, সো ভেলোসিটি বের করতে বলছে, সর্বনিম্ন কত বেগে নিউক্লিয়াসটিকে আঘাত করলে নিউক্লিয়াসটি ভেঙে যাবে। এখানে যেটা বলছে যে আমার নিউক্লিয়াসের বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি আমি জানি, সর্বনিম্ন কত বেগে নিউক্লিয়াসটা আঘাত করতে হবে যেন নিউক্লিয়াসটা ভেঙে যায়। তার মানে নিউক্লিয়াসকে আঘাত করার জন্য যেই পরিমাণ কাইনেটিক এনার্জি দরকার সেই কাইনেটিক এনার্জিটাই বাইন্ডিং এনার্জির সমান হতে হবে, মানে যতটুকু বন্ধন শক্তি আছে। মনে করো নিউক্লিয়াসের বন্ধন শক্তি যদি 9 এম নট সি স্কোয়ার হয়, তার মানে এই পরিমাণ এনার্জি নিয়ে নিউক্লিয়াসের ভিতরে সবাই আটকায় আছে। আমি যদি এর চাইতে কম পরিমাণ এনার্জি নিয়ে ধাক্কা দিই তাহলে কিন্তু নিউক্লিয়াস ভাঙবে না। নিউক্লিয়াসটা ভাঙতে হলে এইটার সমান অথবা তার চাইতে বেশি পরিমাণ এনার্জি নিয়ে গতিবেগে আঘাত করতে হবে। সো কাইনেটিক এনার্জিটা বাইন্ডিং এনার্জির সমান হতে হবে। তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি, কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর এই পাশে বাইন্ডিং এনার্জির ভ্যালু বলে দেওয়া আছে 9 এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে স্মল এম এর ভ্যালু আসবে হচ্ছে এম নট প্লাস 9 এম নট, মানে আসবে হচ্ছে গিয়ে 10 এম নট, রাইট। এখন এম এটাকে ভেঙে ফেলি, এম কে ভাঙলে আসবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে গিয়ে 10 এম নট, 10 এম নট, এম নট ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার, এটাকে যদি ইনভার্স করে উপরে তুলি 1/10 নিচে নেমে আসবে, আর যদি রুটকে সরায় ফেলি এই পাশ থেকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে হচ্ছে গিয়ে 1/100। এখন আমি ভি বাই সি হোল স্কোয়ার বের করব, তাহলে এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস 1/100 হবে। 100 মাইনাস 1 মানে হচ্ছে 99, নিচে আসবে হচ্ছে গিয়ে আমার 100। ওকে, নিচে আসবে হচ্ছে গিয়ে আমার 100। তাহলে এখান থেকে আমার কত আসতেছে, 100 মাইনাস 1 মানে ওভারঅল 99 আসতেছে। এখন আমাকে হচ্ছে গিয়ে করতে হবে রুট, তাহলে ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার, এই স্কোয়ার যদি সরায় ফেলি তাহলে এখানে আমার আনতে হবে হচ্ছে গিয়ে 99 ডিভাইডেড বাই 100। ওকে, এইখানে তাহলে আমার 99 ডিভাইডেড বাই 100 আনতে হবে। 100 তো স্কোয়ার নাম্বার, 99 এর কি করব, ওর একটু ঘুরায় লেখা যাবে, যেমন 9 ইন্টু 11, 9 ইন্টু 11 99, আর হচ্ছে গিয়ে এখান থেকে 100 দিয়ে আমরা ডিভাইড করে ফেলবো। তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 3 রুট 11 ডিভাইডেড বাই 10, 3 রুট 11 ডিভাইডেড বাই 10। তাহলে এখান থেকে ভেলোসিটি কত আসলো, ভেলোসিটি আসলো হচ্ছে 3 রুট 11 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই সি। যদি সি এর ভ্যালুটা মিটার পার সেকেন্ড ইউনিটে বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে ভেলোসিটিও আমার মিটার পার সেকেন্ড ইউনিটে আসবে। তাহলে 3 রুট 11 ডিভাইডেড বাই 10 সি, এটা হয়ে যাবে হচ্ছে আমার জন্য কারেক্ট অ্যান্সার আর কি। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বোঝা গেছে। এইবার দেখো আরেকটা ম্যাথ, এইখানে বলেছে যে সি রুট 3, সি বাই রুট 3 বেগে, তার মানে ভেলোসিটি বলা, চলমান একটা কণার মোট শক্তি। তো মোট শক্তি কি, ই। ই কিভাবে বের করে, ইজ হচ্ছে এমসি স্কোয়ার দিয়ে বের করে। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। আমাদের এইখানে হচ্ছে গিয়ে এম এর ভ্যালুটা
বসাইতে হবে বিকজ একটা ভেলোসিটি দেওয়া আছে। তাহলে এম কে হচ্ছে আমার একটু কনভার্ট করে নিতে হবে এম নট দিয়ে। তাহলে এইখান থেকে আমি এই ওভারঅল ভি এর ভ্যালুটা বসায় ক্যালকুলেশন করতে পারবো আর কি। তাহলে এখন খেয়াল করো, আমাদের এম এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে এম নট, নিচে আসবে √1 মাইনাস সি বাই √3। তাহলে ভেলোসিটির মান হচ্ছে গিয়ে সি বাই √3 আর ভি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করে ফেললাম। আর তার সাথে হচ্ছে গিয়ে সি স্কোয়ার আগে থেকে গুণাকারে ছিল, সো সি স্কোয়ার গুণাকারে থাকলো, আমরা এম কে ভাঙলাম আর কি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে এম নট সি স্কোয়ার, সি আর সি ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/√3 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/3 চলে আসবে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে এম নট সি স্কোয়ার √ওভার, যদি নিচে 3 নেই 3 - 1, এখানে আসবে হচ্ছে গিয়ে 2। তার মানে আমাদের যে টোটাল এনার্জি ই, এটার ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে √3 ডিভাইডেড বাই 2, নিচে 2/3 আছে না, তাহলে √3 ডিভাইডেড বাই 2 এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালু আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 এম নট সি স্কোয়ার। তাহলে এটা আশা করি এখান থেকে বোঝা গেল। আমরা এখন নেক্সটে তাহলে চলে যাই। নেক্সটে হচ্ছে এক্স রশ্মি নির্গমন আছে। এক্স রশ্মি নির্গমন থেকে ম্যাথ বলছে যে একটা এক্স-রে টিউবে ইলেকট্রন 40 কিলোভোল্ট বিভব পার্থক্যে নির্গত হচ্ছে। সো 40 কিলোভোল্ট মানে 4 × 10 40 × 10 কিউব, মানে এটাকে আরো ছোট করে লেখা যায় 4 × 10⁴ ভোল্ট। ঠিক আছে, আর এক্স রশ্মির সর্বাধিক কম্পাঙ্ক নির্ণয় করো, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এত জুল সেকেন্ড বলে দেওয়া আছে। সো সর্বাধিক কম্পাঙ্ক মানে হচ্ছে গিয়ে এফ ম্যাক্স, কত হবে বের করতে বলছে। তাহলে আমরা যে ইকুয়েশন জানি এক্স এর জন্য, ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ এফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু, ই ম্যাক্স কে আবার লেখা যায় হচ্ছে ই ইন্টু ভি, তাই না? তাহলে এখান থেকে আমাদের এফ ম্যাক্স যেটা বের করব, এটার ইকুয়েশন আসবে হচ্ছে ই মাল্টিপ্লাইড বাই ভি ডিভাইডেড বাই প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ। এখন ই এর ইউনিট হচ্ছে 1.6 10⁻⁻19, ভেলোসিটি হচ্ছে মানে ভোল্টেজ হচ্ছে 4 × 10⁴, নিচে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এটা হচ্ছে 6.4 × 10⁻34। তো 4 16 64, 1.6 কে 4 দিয়ে গুণ করলে 6.4 আসে। তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে 4 × 10⁻⁻19 প্লাস 4, এই -34 কে আমরা উপরে নিয়ে যেতে পারি, সো +34 হয়ে যাবে। আর 1.6 6.4 কাটাকাটির জন্য নিচে একটা সিম্পল 4 পড়ে থাকবে, 4 4 আবার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ ম্যাক্স এটার ভ্যালু আসবে হচ্ছে 34 19 19 আর 4 34 আর 4 হচ্ছে 38। তাহলে 38 থেকে যদি 10 মাইনাস হয় তাহলে হবে 28, আর যদি আরো 10 মাইনাস হয় তাহলে হয়তো 18, এখানে হবে হচ্ছে 19। তো 9 দুগুণে 18, 19 দুগুণে 38 হয়। সো 34 আর 4 38, 38 - 19 হচ্ছে গিয়ে 19। তাহলে এফ ম্যাক্স এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 10⁻19। যেহেতু ফ্রিকোয়েন্সি বের করলাম, সো এটার জন্য আমার ইউনিট আসবে হচ্ছে হার্জে। তাহলে আমাদের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আসবে, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ভ্যালু আসবে হচ্ছে 10⁻19 হার্জ। দ্যাটস ইট। ঠিক আছে, নর্মাল ক্যালকুলেশন, ভ্যালুগুলো বসায় ক্যালকুলেশন করে বের করলাম। নেক্সট, ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমাদের বলছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা একটা আলো ধাতব তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ 4 × 10⁻⁻9 জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ইকে ম্যাক্স এর ভ্যালু। কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। তার মানে আমার কাছে এখানে ল্যামডা বের করতে বলছে এবং ল্যামডার ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু কত, অথবা সোজা কথায় ল্যামডা বের করলেই হয়, যে ল্যামডা বের করবো ওটা এমনি ম্যাক্সিমামই আসবে। তাহলে ল্যামডার ভ্যালুটা কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলছে। তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে হচ্ছে কি আমাদের ওই যে ল্যামডা নট মানে থ্রেশহোল্ড ওয়েভলেংথ, সূচন তরঙ্গ দৈর্ঘ্য আর কি বের করতে বলছে। এবং এইচ সি এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1240 ইভি মাল্টিপ্লাইড বাই ন্যানোমিটার, এরকম রেঞ্জে। এখন আমাদের কথা হচ্ছে অঙ্কটা করব কেমনে। তাহলে ই আমরা জানি ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাই, মানে ওয়েভ ফাংশন বা ডাব্লিউ নট লেখা যায়, প্লাস এইখান থেকে আসবে হচ্ছে ই কে ম্যাক্স।
ই কে যেহেতু ল্যামডা নিয়ে ডিল করব, সো ই কে আমরা ভেঙে লিখব হচ্ছে HC ডিভাইডেড বাই ল্যামডা। ফাই থেকে আমরা একটা ল্যামডা বের করব, সেই ল্যামডাটা হচ্ছে ল্যামডা নট, প্লাস ই কে ম্যাক্সের ভ্যালু 4 × 10⁻⁹ জুল দেওয়া আছে, সো এখান থেকে আমরা ই কে ম্যাক্সের ভ্যালু সরাসরি এখানে বসায় দিলেই হয়ে গেল। এখন আমাদের এই ল্যামডা নট নিয়ে কাহিনী করতে হবে। সো ল্যামডা নটকে আমরা এক পাশে নিয়ে আসি, HC বাই ল্যামডা নট এটা যদি থাকে তাহলে আমাদের এখানে HC ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ই কে ম্যাক্স। এইবার একটু খেয়াল করো, এইচ এর একক কিসে, মানে HC একসাথে একক কিসে, 1240 ইলেকট্রন ভোল্ট মাল্টিপ্লাইড বাই ন্যানোমিটারে। ল্যামডা যেটা আছে তার একক কিসে, ন্যানোমিটারে। তাহলে ন্যানোমিটার দিয়ে যদি আমরা ইভি ইন্টু ন্যানোমিটার ডিভাইড করি, ন্যানোমিটার ক্যান্সেল আউট হয়ে যাবে, ইভি মানে ইলেকট্রন ভোল্ট পড়ে থাকবে, তার মানে এই অংশের এককটা আসতেছে ইলেকট্রন ভোল্টে। ই কে ম্যাক্স দেওয়া আছে আমার জুলে, তাহলে ওরে কনভার্ট করতে হবে কিসে, ইলেকট্রন ভোল্টে। জুলকে কিভাবে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে, ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে। তাহলে এবার খেয়াল করো, আমাদের এইখানে HC ডিভাইডেড বাই ল্যামডা নট আছে, এইখানে আমাদের এই HC এর ভ্যালু হচ্ছে 1240 আর ল্যামডার ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 310। পাশাপাশি আমরা অঙ্কতে নরমালি একক লিখে না, আমরা পাশাপাশি এককটাও লিখি যেন তোমার ক্যালকুলেশনটা বুঝতে এবং এককটা মনে রাখতে ইজি হয়। এটা হচ্ছে ইভি ইন্টু এনএম আর এটা হচ্ছে গিয়ে ন্যানোমিটার, তাহলে দুইটা কাটাকাটি যাবে, ওভারঅল ক্যালকুলেশনের একক আসবে ইভি, ইলেকট্রন ভোল্টে। এবং এখান থেকে তুমি পরবর্তীতে মনে রাখতে পারবা যে কেন আমরা এইখানেও ই কে ম্যাক্সকে আবার কনভার্ট করে নিছি আর কি, কেন আমরা ই কে ম্যাক্সকে কনভার্ট করে নিছি। তাহলে এটার ভ্যালু হচ্ছে গিয়ে 4 × 10⁻⁹, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻⁹ দিয়ে ডিভাইড করলে আমার এইটার ক্ষেত্রেও কিন্তু উপরে ছিল হচ্ছে গিয়ে জুল, নিচে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে এটার এককটা কিসে আসবে, ইভিতে। তাহলে এখন তোমার এটা ন্যানোমিটার কাটা যাবে, ইভি থেকে ইভি তুমি সহজে বিয়োগ করতে পারবা, এককগুলা সেম আছে। তাহলে এটার ক্যালকুলেশনটা করে ফেলো, আমাদের এইখান থেকে 1240 ডিভাইডেড বাই 310, 10 দিয়ে ভাগ করলে 124 ডিভাইডেড বাই 31 আসে, মাইনাস 4 10⁻⁻⁹ চলে যাবে, 16 নিচে 10 আসবে, সো 4 ডিভাইডেড বাই 16 1.6, সো 16/10। 124 কে 31 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 12 120, 4 1 4 124, এক্স্যাক্টলি 4 বার কাটা যায়, মাইনাস এই 10 উপরে নিয়ে 4 এর সাথে গুণ করব, সো 40 কে ভাগ করব 16 দিয়ে, তাহলে 4 মাইনাস 16 দুগুণে 32, তারপর থাকবে 8, 8 এ 16 ভাগ করা যাবে না, দশমিক হবে 80, 5 16 80, তাহলে এখান থেকে 2.5, 4 থেকে 2 গেলে 2, আরো 0.5 চলে গেলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 1.5। 1.5 মানে আবার হচ্ছে গিয়ে 15 ডিভাইডেড বাই 10, 15 ডিভাইডেড বাই 10 কে আবার 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 5 দুগুণে 10, 3/2। তাহলে লম্বা লাইনটার ক্যালকুলেশন আসে হচ্ছে 3/2। বাম পাশে আমার আছে হচ্ছে HC ডিভাইডেড বাই ল্যামডা নট, HC এর এককটা আমার অলরেডি জানা আছে, আর এখানে 3/2 আসলো। এই যে ওভারঅল ক্যালকুলেশন করলাম, এই ওভারঅল ক্যালকুলেশনের লাস্টে যে 3/2 আসছে সেটার এককটা কিসে আসছে মনে আছে তো, সেটার এককটা আসছে হচ্ছে ইভিতে, এটার এককটা আসছে হচ্ছে ইভিতে, তাই না? আমরা হচ্ছে ন্যানোমিটার কেটে ফেলছি, সামথিং ইলেকট্রন ভোল্ট মাইনাস সামথিং ইলেকট্রন ভোল্ট, ওভারঅল ক্যালকুলেশনে সব ইলেকট্রন ভোল্ট এককে আসছে, তাহলে এককটা লিখে রাখলাম। নেক্সট লাইন, আমরা হচ্ছে এখান থেকে ল্যামডা নটটা ফাইন্ড আউট করব। তাহলে ল্যামডা নট যদি ওর জায়গায় নিয়ে যাই, এটা আসবে হচ্ছে HC ডিভাইডেড বাই 3/2, কারেক্ট। HC এর ভ্যালুটা আমাদের কি এককে থাকবে, HC এর ভ্যালুটা থাকবে হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া EV মাল্টিপ্লাইড বাই ন্যানোমিটার, এই এককে থাকবে। আর 3/2 এটা হচ্ছে কোন এককে আছে, EV এককে আছে। সো ওভারঅল ক্যালকুলেশন করলে লাস্টে ন্যানোমিটার পড়ে থাকবে, ল্যামডা নটের একক ন্যানোমিটারে চলে আসবে, শেষ, ক্যালকুলেশনে বের করে ফেললাম। তাহলে HC এর মান হচ্ছে 1240, তার সাথে নিচে থেকে 2 উপরে যে গুণ হবে, নিচে থাকবে হচ্ছে গিয়ে 3, তাহলে 3 4 এ 12, 4 5 6 7, সরাসরি তো কাটাকাটি যায় না, তাহলে সরাসরি যেহেতু কাটাকাটি যায় না, আমরা হচ্ছে 1240 কে আগে 2 দিয়ে গুণ করি, তাহলে 1200 1000 কে গুণ করলে 2 দিয়ে 2000, 240 কে 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 480, তাহলে 2480, এইটাকে ভাগ করতে হবে হচ্ছে 3 দিয়ে, তাহলে 3 8 এ 24,
8 এর মধ্যে যাবে না, সো 3 দুগুণে 6, তারপর পড়বে 20, তাহলে 3 6 18, তারপর পড়বে 2, তারপর দশমিক, আবার 20, 3 6 18, আবার 20, 3 6 18, সো 826.667 আমাদের মোটামুটি ল্যামডা নটের ভ্যালু এরকম আসতেছে। 826.66666 চলতেই থাকবে, সো আমরা 667 নিলাম এবং কাটাকাটি থেকে আমরা এককটাও জেনে গেলাম। এটার একক হবে হচ্ছে গিয়ে ন্যানোমিটার এককে। তাহলে এটার জন্য আমরা অ্যান্সার কি লিখতে পারবো? ন্যানোমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাই বের করতে বলছে, এটাই আমার হচ্ছে গিয়ে ল্যামডা ম্যাক্সের যে ভ্যালুটা আসে সেটা। ওকে, বোঝা গেল আশা করি। এককগুলো একটু বুঝে শুনে ক্যালকুলেশন করতে হয়, এক জায়গায় কনভার্ট করে নিতে হয়, না হলে একক সেম না হলে প্লাস মাইনাস করা যেত না। এইটা একটা ফাটাফাটি অঙ্ক, ঢাকা ভার্সিটিতে গত বছর চলে আসছে, সো একটু কেয়ারফুল থাকতে হবে ম্যাথগুলা নিয়ে। নেক্সটে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড, আমরা এই অঙ্কটা অলরেডি ওই পেজে করে ফেলছি, সো ব্ল্যাঙ্ক স্লাইডটার দরকার নাই। আমরা নেক্সটে আরেকটা অঙ্ক দেখি। বলছে একটা ধাতব তলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোক রশ্মি আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় এবং নিবৃত্তি বিভবের মান হয় 3v0। তো নিবৃত্তি বিভব আমরা এটা v1 ধরলাম। একই তলে যখন আবার 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ে তখন নিবৃত্তি বিভবের মান হয় v0, তাহলে এটাকে আমরা v2 ধরলাম। ফটো ইলেকট্রন নির্গত হওয়ার জন্য তলটির সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা নট কত হবে, এটা হচ্ছে আমাকে ইভেন্চুয়ালি ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমার ল্যামডা 1 এর ভ্যালু ল্যামডা আর ল্যামডা 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 ল্যামডা। ঠিক আছে, তাহলে এখন আমাদের ওই যে ইকুয়েশন ওইখান থেকে আবার স্টার্ট করতে হবে। E ইজ ইকুয়ালস টু কার্যাপেক্ষক প্লাস ইকে ম্যাক্স। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখলাম। এখন যেহেতু ল্যামডা নিয়ে কাজ করতে হবে, সো ইজ ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু ফাই কে ভেঙে লেখা যায় hc বাই ল্যামডা নট, আর ইকে ম্যাক্স কে লেখা যায় হচ্ছে গিয়ে E ইন্টু vs স্টপিং পটেনশিয়াল দিয়ে। ওকে, তাহলে স্টপিং পটেনশিয়াল দিয়ে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা ভ্যালু লিখতে পারি। এইটা যদি হয় সেই ক্ষেত্রে তাহলে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি E ইন্টু vs এইটার ইকুয়েশন কি হবে? এইটার ইকুয়েশন হবে হচ্ছে hc বাই ল্যামডা মাইনাস hc ডিভাইডেড বাই ল্যামডা নট, ওর ওই পাশে নিয়ে মাইনাস করে দিব, অথবা একটা hc কমন নিয়ে ফেলা যায়, সো এখান থেকে আসবে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। ধাতব তল কিন্তু চেঞ্জ নাই, একটি ধাতব তলের কথা বলা এবং এখানেও বলা হচ্ছে গিয়ে একই তলে, তাহলে একটি ধাতব তল আর একই তল দুইটা কিন্তু সেম, তাই দুইটার জন্যই ল্যামডা নট বা এফ নট সূচন তরঙ্গ দৈর্ঘ্য সূচন কম্পাঙ্ক সব সেম হবে। তাহলে এখান থেকে ইভিএস ইজ ইকুয়ালস টু এরকম একটা ইকুয়েশন আমি এখান থেকে কি করতে পারবো, লিখতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই ইকুয়েশনটাই আমি হচ্ছে কি এখন পরবর্তীতে দুইবার ইউজ করব। আমি যদি এখন E ইন্টু ভিএস এই ইকুয়েশনটা ইউজ করি ফর কেস 1, এক নাম্বার যে কেস সেইটার জন্য, মানে ধাতব তলে যখন পড়তেছে তখন এইটার ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে E ইন্টু v1 ইজ ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে hc, এখানে আসবে হচ্ছে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে EV1 এবং V1 এর ভ্যালুটাও বলে দেওয়া আছে, কিন্তু এই যে V1 এর ভ্যালুটা হচ্ছে কি 3v0, তাহলে এটার ভ্যালুটা আমরা পরে বসাবো। আমাদের এরকম একটা ইকুয়েশন আসলো। আর আরেকটা কেস আমরা পাবো সেটা হচ্ছে ফর কেস 2, 2 নাম্বার কেসে যখন আমরা নতুন একটা স্টপিং পটেনশিয়াল পেয়েছি V2, সেই ক্ষেত্রে আমাদের এটা hc ছিল 1 বাই, আগের বার আমরা ফেলছিলাম ল্যামডা, এবার আমরা ফেলছি হচ্ছে গিয়ে ল্যামডা, তাহলে ল্যামডা এটা 1, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ল্যামডা 2, আর ল্যামডা নটে কোনো চেঞ্জ নেই কারণ ল্যামডা নট আগের মতোই আছে। তো কয়টা ইকুয়েশন পাওয়া গেল? এখান থেকে দুইটা ইকুয়েশন পাওয়া গেল। এখন আমরা একটাকে দিয়ে একটাকে ডিভাইড করে ফেলি, বাকিটুকু ক্যালকুলেশন নিজেই বলে দিবে কি আসবে। তাহলে ইকুয়েশন নাম্বার 1 এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে ডিভাইড করি, ই গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক পাশে থাকবে হচ্ছে v1 ডিভাইডেড বাই v2, যাদের মান বসায় ফেলা যায়। v1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3v0 আর v2 এর ভ্যালু হচ্ছে গিয়ে v0, তাহলে এই বাম পাশে পুরাটাই আসে হচ্ছে গিয়ে 3। ওকে, এটা হচ্ছে v1 বাই v2 এর জন্য, ই গুলা ক্যান্সেল আউট, hc ক্যান্সেল আউট, যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে 3 ইকুয়ালস টু এইখানে থাকবে হচ্ছে 1 বাই ল্যামডা 1
মাইনাস 1/λ0, আর এখানে থাকবে হচ্ছে 1/λ2 মাইনাস 1/λ0। আর গুণন করে দিব, আর গুণন করে দিলে আমাদের এই পাশে আসে হচ্ছে 3 1/λ2 এর ভ্যালুটা বসায় ফেলবো, মাইনাস 1/λ0 ইজ ইকুয়ালস টু এই পাশে থাকবে হচ্ছে 1/λ1 মাইনাস 1/λ0। λ2 আর λ1 এর ভ্যালুগুলো বসাই। তাহলে 3 এর সাথে যেহেতু এই পুরো অংশটা গুণ হবে, পুরো অংশটা যেহেতু আমরা গুণ করে ফেলছি এই পুরো ব্র্যাকেটের অংশটুক, তাহলে এখানে λ2 এর ভ্যালুটা কত, ওই যে আমাদের এখানে দেওয়া ছিল λ2 এর ভ্যালুটা হচ্ছে 2λ, তাহলে এখানে আমরা বসাই দিলাম 2λ, আর λ1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে λ, তাহলে এখানে আমরা λ1 এর জায়গায় ভ্যালুটাকে বসাই আলটিমেটলি কাটাকাটি করব এখন, আর কিছু না। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে বের করব কি টার্গেট মনে আছে তো, λ0 কে বের করব, সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হয়। তাহলে এটার জন্য আসতেছে হচ্ছে 3/2λ মাইনাস 3/λ0 ইজ ইকুয়ালস টু 1/λ মাইনাস 1/λ0। ঠিক আছে, তাহলে এখন আমাদের ল্যামডাগুলো এক পাশে নিয়ে আসি, λ0 কে এক পাশে নিয়ে যাই। তাহলে 3/2λ মাইনাস এই পাশ থেকে আমরা 1/λ নিয়ে আসলাম, আর এই পাশে আমরা 3/λ0 কে নিয়ে গেলাম, সো পজিটিভ হয়ে যাবে, মাইনাস 1/λ0 আগে যেরকম ছিল এরকমই থাকবে। তাহলে এখান থেকে আমরা লসাগু কি নিব, লসাগু নিব হচ্ছে 2λ, 2λ নিলে হবে 3 - 2, 3 - 2 আসবে হচ্ছে 1, আমরা ভেঙে করি, এখান থেকে আসবে হচ্ছে 3 - 2, আর এই পাশে আমরা লসাগু নিব λ0, তাহলে উপরে আসবে হচ্ছে গিয়ে 3 - 1। ওকে, তাহলে 3 - 2 মানে হচ্ছে গিয়ে 1/2λ, আর 3 - 1 মানে হচ্ছে 2/λ0। একটু সুন্দর করে আর গুণন করে দিব, তাহলে λ0 এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 4λ। তাহলে শুরুতে যে ল্যামডাটা ধরেছিলাম সেই ল্যামডার কয় গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্যের মান। সো λ0 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 4λ। এটারও একটা এক্সট্রা পেজ এখানে ধরে নেওয়া আছে, সো এই এক্সট্রা পেজটা আমার আর আপাতত হচ্ছে এখান থেকে লাগতেছে না। ওকে, তাহলে এখান থেকে সুন্দর মতো আমরা দুটা মেইন ইকুয়েশন থেকে আগে ইভিএস এর ইকুয়েশন কেমন হয় সুন্দর মতো ফর্ম করে, দেন এটা দুইটা ডিফারেন্ট কেসের জন্য ফেলে 1 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, বাকিটুকু এমনি ক্যালকুলেশনই করায় দিবে আমাকে আসলে কি করতে হবে। নেক্সটে আমাদের এখানে আরেকটা ম্যাথ, এই ম্যাথে আমাকে বলেছে যে একটা ল্যাম্প প্রতি সেকেন্ডে 10⁻20 সংখ্যক 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত করছে। তো ল্যাম্পটির ক্ষমতা কত আমাকে এখান থেকে প্ল্যাঙ্কের যে ধ্রুবক সেই এইচ এর ভ্যালুটা বলে দেওয়া আছে। তো একটা ল্যাম্প প্রতি সেকেন্ডে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি এখান থেকে কি করতেছে, রিলিজ করতেছে। তাহলে আমাদের এখানে যেই পি আসবে সেই পি হচ্ছে কি আমরা এইচ ডিভাইডেড বাই ল্যামডা জানি, তার সাথে সিম্পলি এন দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাইলেই হবে। কতগুলা, একটা ল্যাম্প প্রতি সেকেন্ডে 10⁻20 সংখ্যক, সো এটা হচ্ছে আমার এন এর ভ্যালু। 660 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, সো ল্যামডা হচ্ছে কনভার্ট করে নিতে হবে 660 10⁻⁻9 দিয়ে, অথবা 60 × 10⁻⁻9 প্লাস 1, তাহলে -8 মিটার, 66 × 10⁻⁸ মিটার ল্যাম্পটার ক্ষমতা বের করব। প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে এইচ হচ্ছে গিয়ে একক, খেয়াল করো এইচ এর একক হচ্ছে গিয়ে জুল সেকেন্ড, তার সাথে আমরা সি গুণ দিচ্ছি। সো সি যদি গুণ দেই তাহলে আমার এখান থেকে আসতেছে হচ্ছে ইভেনচুয়ালি মিটার পার সেকেন্ড, তাহলে জুল মিটার সব ক্যান্সেল আউট হয়ে আমার ইভেনচুয়ালি এখান থেকে সুন্দর মতো পাওয়ারটা বের হয়ে আসবে। তাহলে এন × এইচ ডিভাইডেড বাই ল্যামডা, এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। এখন প্রতি সেকেন্ডে আমরা যেহেতু বের করছি, আমরা টাইম দিয়ে এখানে ডিভাইড করে ফেলতে পারি ওভারঅল এনার্জি দিয়ে। তাহলে এটাকে আরেকটু যদি ভেঙে লিখতে হয়, এভাবে করে ভেঙে লেখা যায় যে এন সংখ্যক ল্যাম্প এবং আমরা ওভারঅল যে এনার্জি পাই সেই এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করব। এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার আসে, আর এন হচ্ছে কতগুলা ল্যাম্প, ওই যে মানে কত সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত করছে, ওভারঅল ফোটন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই, নাম্বারে তো কোনো একক নাই, সো এনার্জি বাই টাইম হচ্ছে কি আমার পাওয়ার। তাহলে এখান থেকে এন লেখা যায়, এনার্জিকে আমরা এখন এইচসি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারি, তার সাথে হচ্ছে টি, টি এর ভ্যালু প্রতি সেকেন্ড বলেই দেওয়া আছে, সো এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 10⁻20, এইচ 6.6 10⁻⁻34 ইন্টু সি হচ্ছে 3 10⁻8,
ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 6 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻8। তার সাথে টি এর ভ্যালু লিখলেও হয় না লিখলেও হয়, এটার ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। তো 66 দেখতেই পাচ্ছ সুন্দর মতো কাটা যাবে। তাহলে 10 এর পাওয়ার গুলো এক জায়গায় করি। এইখানে হচ্ছে 10⁻20 প্লাস 8 মাইনাস 34, 28 প্লাস মাইনাস 34, আর তার সাথে আছে হচ্ছে গিয়ে 3, তার সাথে আছে হচ্ছে 66 মানে হচ্ছে 6.6 মানে হচ্ছে 66 ডিভাইডেড বাই 10, নিচে হচ্ছে আছে 66 ইন্টু 10⁻⁻8। তাহলে 66 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3 ইন্টু 10⁻28 মাইনাস 34, তাহলে 10⁻6, আর -8 প্লাস 1 নিচে থাকতেছে হচ্ছে 10⁻7। তাহলে এখানে আসতেছে হচ্ছে 3 ইন্টু 10⁻6 প্লাস 7, তো 10⁻1, তার মানে 10। তার মানে আমাদের এখান থেকে পাওয়ার আসতেছে হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 10 মানে হলো 30 ওয়াট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ওভারঅল এই এত সংখ্যক ফোটনের জন্য ওভারঅল যে পাওয়ারের ভ্যালুটা পেলাম, সেই পাওয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 30 ওয়াট। এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি ম্যাথগুলো ছিল। আশা করছি ম্যাথগুলো বুঝাতে পারছি। ঢাকা ভার্সিটিতে কিন্তু এখান থেকে 3বার কোশ্চেন আসছে সোফার লাস্ট 5 বছরে। বি কেয়ারফুল, এই চ্যাপ্টার থেকে কিন্তু রিটেন আসার চান্সেস থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।